So আমরা একটু খুব superficially কথা বলার চেষ্টা করছি on fermentation, definition, its pattern, and then biochemical changes occur during fermentation, and microbiology. Microbiology অতটা আমি পড়াবো না, but it is important. Suppose দই একটা fermented, very popular fermented milk product in our countries. তো এই দইয়ে আসলে কি কি মাইক্রোবস থাকবে? মাইক্রোবায়োলজি বলতে তো এটাই, আমরা যেমনটা র মিল্ক পড়েছিলাম, মাইক্রোবায়োলজি অফ র মিল্কস. সো হোয়াট আর দ্য মাইক্রোবস ক্যান বি প্রেজেন্ট ইন র মিল্কস অর মার্কেট মিল্ক? সিমিলারলি যদি কোয়েশ্চেন আসে যে রাইট ডাউন দ্য ডিটেল মাইক্রোবায়োলজি অফ এ ফার্মেন্টেড প্রোডাক্ট, ফর এক্সাম্পল তোমরা ধরে নিলা দই ওয়ান অফ দ্য ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, সো দইয়ের মাইক্রোবায়োলজি কি? আমরা র মিল্কের মাইক্রোবায়োলজি জানি, তার সাথে আমরা অ্যাড করেছি স্টার্টার কালচার, সব মিলায়ে ফাইনালি যদি দইয়ের একটা স্যাম্পল নিয়ে আমরা মাইক্রোবস অ্যানালাইসিস করি তাহলে সার্টেন কাইন্ড অফ ব্যাকটেরিয়া পাবো, কিছু ব্যাকটেরিয়া প্রিডমিনেটিং, কিছু ব্যাকটেরিয়া কম পরিমাণে থাকে। সো এইটা আমি খুব বেশি ডিটেল পড়াবো না, তোমরা হয়তো পেয়ে যাবা, আদারওয়াইজ তোমরা একটু সার্চ করবা যে what are the microbes present in fermented milk like dai, right, or yogurt. So to fermentation. Fermentation is a metabolic process of substances and organism burn carbohydrate. যেহেতু আমরা fermentation কথা বলছি, আমাদের মিল্কে কার্বোহাইড্রেট আছে তোমরা জানো, এটাকে লিভার বার্ন করবে এবং কনভার্সন হলো certain kind of organism, microorganism, certain kind of bacteria, whatever organism played a role in changing concentrate present in fresh into something else, so that there are certain kind of desirable change occur and certain kind of aroma develop certain aroma flavor, taste, and consistency of the final product. So technically we the fermentation side of fermentation fermentation. So context is a different definition, different kind of. So in terms of milk fermentation, it is a metabolic process with an organism or set of organism carbohydrates starch sugar to available and acid like lactic acid. Milk fermentation is defined as when milk ferments specific kind of bacteria, for example lactic acid bacteria or bifidobacter, or there are so many other bacteria as well, which make the milk product easier to digest, especially for the people who have milk allergy or lactose intolerant, right? So mostly almost সব milk composition কিছুটা চেঞ্জ আসে, বাট আমরা কার্বোহাইড্রেটের উপর ফোকাস করে ডিফাইন করতে পারি আর কি। Fermented milk product or fermented milk, also known as cultured dairy product. তোমরা জানো যে স্টার্টার কালচার ইউজ করে যেহেতু করা হয়, এবং এই স্টার্টার কালচার যখন অ্যাড করি মোস্টলি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া যেটা প্রিডমিনেটিং মাইক্রোবস। সো এইটা হচ্ছে ডেফিনেশন, এতটুকুই লিখতে পারলেই না। ফার্মেন্টেড মিল্ককে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা যায়। হাই অ্যাসিডিক মিল্ক, মিডিয়াম, লো, অ্যান্ড অ্যাসিড অ্যালকোহল, রাইট? সো এইগুলো আমাদের দেশে নাই। রিসেন্টলি যে লাবাং একটা প্রোডাক্ট তোমরা মনে হয় দেখেছো অথবা অনেকে টেস্ট করেছো, লাবাং নাম শুনেছ? জি স্যার। এটা একটা ফার্মেন্টেড প্রোডাক্ট, রিসেন্টলি জাস্ট মার্কেটিং ইন ফর দ্য কনজিউমার। সো ইটস এ ফার্মেন্টেড প্রোডাক্ট অ্যাজ ওয়েল, এবং এইটা অনেকটা কি বলি লিকুইড, কিছুটা ডেন্স বাট লিকুইড, রাইট?
সো এই ধরনের নতুন নতুন কিছু ফার্মেন্টেড প্রোডাক্ট যেটা বাইরে আছে, আমরা ফার্মেন্টেড প্রোডাক্ট বলতে শুধু দইকে বোঝাই, যেটার কনসিস্টেন্সি একটু হাইয়ার, একটা সার্টেন বডি আছে, টেক্সচার আছে। বাট এই লাবাংয়ের ফর এক্সাম্পল সিমস ভেরি লিকুইড, রাইট, বাট স্টিল ইট ইজ ফার্মেন্টেড। এবং এই ধরনের অ্যাসিড এবং অ্যালকোহলের মিক্সচারে ফার্মেন্টেশন যে প্রোডাক্ট প্রডিউস হবে থ্রু দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন, এটা যখন অ্যাসিড এবং অ্যালকোহলের পরিমাণ বেশি হবে তখন ওগুলা টেন্ড টু বি লিকুইড। কফি ফর এক্সাম্পল আমাদের দেশে নাই, মিডল ইস্টে খুবই পপুলার। সো আমরা হাই অ্যাসিডিক যেটা ইয়ে করি অথবা মিডিয়াম, এইটা হচ্ছে এর মধ্যেই আমাদের দই এবং ইয়োগার্ট পড়ে যায়, রাইট। লাচ্ছি যদি ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখো, লাচ্ছিতে শুধু দই অ্যাড করা হয়, রাইট। সো লাচ্ছি ইটসেলফ ইজ নট কমপ্লিটলি মেড ফ্রম মিল্ক। A component of or ingredient of lachi is dahi or yogurt, but lachi itself a combination of so many other food ingredient as well, তাই না বিষয়টা? যেমন ওখানে সাবু দানা দেয়া হয়, এরপরে হিউজ অ্যামাউন্টে সুগার অ্যাড করা হয়, তারপরে ঠান্ডা পানি মানে একেবারে ফ্রিজড ওয়াটার, এগুলো অ্যাড করে কিনা লাচ্ছি যেটা রেস্টুরেন্টে অর্ডার করো সেটার কথাই বলছো না? তো যেহেতু ফার্মেন্টেড প্রোডাক্ট তুমি অ্যাড করতেছো, সেই অর্থে তুমি বলতে পারো যে তুমি কিছুটা দই অথবা ইয়োগার্ট পাচ্ছ, বাট এটা কমপ্লিটলি নট মেড ফ্রম মিল্ক সলিডলি, যেমনটা ইন্টায়ারলি মিল্ক ইউজ করে আমরা দই বানাই, রাইট। লাচ্ছি ইজ নট লাইক দ্যাট। সো এটাকে আমরা ডেইরির ক্যাটাগরিতে ওইভাবে ফেলছি না। বাট যদি তুমি অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ইউজ না করো অথবা ইনগ্রেডিয়েন্ট ইউজ করো বাট ইউর মেইন ইনগ্রেডিয়েন্ট ইজ দই, দেন ইউ ক্যান। But from the manufacturing process, we cannot categorize as the fermented milk product. এখানে কিছু লিস্ট দেয়া আছে ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্টের, রাইট। এগুলো আমি যাচ্ছি না। আমাদের দেশি কন্ডিশনে দহি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই পপুলার। সবাই দই বানাতে পারো দই? জি স্যার। কোথায় বানিয়েছো, এক্সপিরিয়েন্স কোথায়? মেয়েরা কি চুপ কেন? স্যার বানাইতে পারি তো। আমাদের ল্যাব ডেভেলপ করছি, তুমি এখান থেকে ডিগ্রি নেওয়ার আগে বানায় সবাইকে খাওয়াবা। ইনশাল্লাহ স্যার, আমি ভালো 2 ধরনের দই বানাইতে পারি স্যার, টক ও মিষ্টিও। তাই? এটার জি। এটার কি বলি স্পেশালিটি কিরকম? টক দই বানাতে কত পরিমাণ সুগার অ্যাড করতে হবে? স্যার সুগার যে খাইতে চাই তার জন্য স্যার অল্প একটু অ্যাড করা যায়। 1 লিটার দুধে 1 কাপের কম, মানে যে যদি স্যার যে কাপ দিয়ে আমরা চা খাই সেটা হয় তাহলে স্যার 1 কাপ দেওয়া যায়, আর যেটা হচ্ছে মেজারমেন্ট কাপ ওইটা দিলে বেশি হয়ে যাবে। আর স্যার তাহলে স্যার টকটা আসলে এত থাকে না। সো এটা তুমি যেটা বলছো 1 কাপ তুমি সুগার অ্যাড করবে, এটা সুইট যে দই, মিষ্টি দই যেটা, সেটার জন্য? না স্যার, মিষ্টি দইয়ের জন্য স্যার আরেকটু বেশি লাগবে। যে টক দইটা একদম খাইতে পারে না স্যার, একদম যেটা টক, তার মানে জন্য এখন তাহলে টক মিষ্টি দই পাওয়া যাবে না মেশিনে, সেটা বলতেছো তুমি? স্যার এরকম দই তো আমাদের এখানে পাওয়া যায় স্যার, মানে টকও হালকা মিষ্টি থাকে। আচ্ছা, গুড। সো আমরা পেলাম, তোমরা কি বলো সবাই? জি স্যার, অবশ্যই। গুড। আমরা দই বানাতে কালচার আমাদের দরকার হবে। কালচার নিয়ে আমরা কথা বলেছিলাম লাস্ট, স্টার্টার কালচার নিয়ে। আমরা এখন একটু দেখতে চাচ্ছি যে আমাদের কি ধরনের চেঞ্জেস আসে। আমি জানি না এটা
এইটার কথা বলেছিলাম। So আমরা বলেছিলাম যে we want to know what are the changes occur during fermentation. This is very important. So show the definition, এটা direct question, 1 মার্কসের হয়তো যদি আসে, but যদি biochemical changes or write down the biochemistry involved in the fermentation process, তখন এটা চলে আসবে। এখানে যেটা হয় proteolysis হয়, right? মানে আমি আগেই বলেছি ফার্মেন্টেশনের ডেফিনিশনে যে the constituent present in the fresh milk, the nutritive constituent, এগুলার একটা certain change আসে, চেঞ্জটা আসে due to the action of the desirable bacteria which is added by the starter culture, right? So কি চেঞ্জ আসে আসলে? প্রোটিন থেকে আসবে, প্রোটিওলাইসিস হবে, রাইট? এরপরে কার্বোহাইড্রেট একটা নিউট্রিয়েন্ট, একটা কনস্টিটিউয়েন্ট ইম্পর্টেন্ট ওয়ান ইন মিল্ক, এইটা হাইড্রোলাইসিস হবে, লাইপোলাইসিস হবে, ফ্যাট অ্যাসিড হবে, রাইট? সো আমরা একটু দেখি প্রোটিওলাইসিস। এইটা it happen in milk by exo or endopeptides of the lactic acid bacteria. অর্থাৎ আমাদের মিল্কে ইটসেলফ কিছু এনজাইম থাকেই, রাইট? এবং যে স্টার্টার কালচার এর মাধ্যমে যেসব ব্যাকটেরিয়া ইনকর্পোরেট করছি সেটার মাধ্যমেও কিছু এনজাইম প্রডিউস হবে, যেটা প্রোটিওলাইটিক এনজাইম, এর কারণে মিল্ক প্রোটিন ভাঙবে, রাইট? সো এই যে মিল্ক প্রোটিন তোমরা স্ট্রাকচার পড়েছো, একটু কমপ্লেক্স, রাইট? এবং অনেক কিছু সমন্বয়ে কেজিন, হোয়ে প্রোটিন, আরো অনেক কিছু আছে। সো এইটা ভেঙে অ্যাকচুয়ালি সিম্পল পেপটাইড হবে, ভেরি সিম্পল পেপটাইড হুইচ ইজ গোয়িং টু বি ভেরি ইজি টু বি ডাইজেস্টেড, রাইট? সো এটা কমপ্লেক্স ফর্ম থেকে যখন এমন একটা ফর্মে আসলো যেটা ইজি টু ডাইজেস্ট, তাহলে এইটার বায়োলজিক্যাল ভ্যালু অর্থাৎ রিটেনশন রেট ইন দ্য বডি will be improved, right? এবং এই ভ্যালুটা বায়োলজিক্যাল ভ্যালু, প্রোটিনের ডেফিনিশন থেকে তোমরা যদি বায়োলজিক্যাল ভ্যালু বুঝে থাকো তাহলে এইটা আপ টু 90% পর্যন্ত রিচ করে ডিউ টু দ্য অ্যাকশন অফ proteolysis carried out by the starter culture bacteria, mostly in the process of milk fermentation. This is increased due to the breakdown of protein into peptones, peptides, and amino acids. The content of essential amino acids in through the process of fermentation of milk protein is considerably increased. Amino acids bacteria. We are talking about the human nutrition now. So is a desirable change for us, for the human health. সেই consideration এগুলা বলতেছি, এবং যা যা চেঞ্জ আসে, যে চেঞ্জের কথা এখন মেনশন করতেছি, this is happening because of the fermentation process. Fermented milk has higher protein digestibility due to the precipitating into the fine curd particle by the lactic acid that regenerated live tissues. Lactic acid bacteria অথবা starter culture তোমরা যেটা জানো beneficial bacteria, এবং এই ব্যাকটেরিয়াগুলো মাল্টিপ্লিকেশন হয়, রাইট? সো এটাই বলা হচ্ছে যে প্রোটিনের ডাইজেস্টিবিলিটি অনেক হাই হয়, বিকজ not only that it is converting to the simpler form, but it is also, for example, casein precipitate হয়, precipitate into the curd বুঝো তো না? দইয়ের দুইটা অংশ থাকে, চামচ দিয়ে তুলে নেওয়ার পর যখন সলিড অংশটা তুমি অলমোস্ট সলিড, এইটা যখন তুলে নিচ্ছ পানি আসতেছে, গত দিনে একজন কোয়েশ্চেন করেছে, রাইট? সো এই যে সলিড অংশটা যেটা একটা সার্টেন শেপ আছে, বডি অ্যান্ড টেক্সচার আমরা বলি, এটাকে এই কার্ড বলে। এই কার্ডের মধ্যে প্রোটিন প্রিসিপিটেট হয়ে থাকে, রাইট? যার কারণে ডাইজেস্টিবিলিটি অনেক হাই হয়। ডিউরিং ফার্মেন্টেশন এন্ড স্টোরেজ দ্য অ্যামাউন্ট অফ ফ্রি অ্যামিনো অ্যাসিডস ইনক্রিজ। সো ফার্মেন্টেশন প্রসেস তো ইনহ্যান্সড হয় একটা সার্টেন টাইমে, যেমনটা মিতি বললো যে দই সে বানায়, এবং আমি জানি যে দইয়ের ফার্মেন্টেশন হয়তো 2 দিন 3 দিন ধরে হয় না, এটা সার্টেন টাইম যখন তুমি প্রপার টেম্পারেচার মেনটেন করবা, যদি মানে অ্যাসিস্টেড করো, ফার্মেন্টেশন করো, ফর এক্সাম্পল
গ্রামগঞ্জে আমি সেদিনও বলেছিলাম যে দই এইভাবে বানায় যে একটু কিছু অ্যাড করে পুরানো দই অথবা লেবুর রস অ্যাড করে রেখে দেয় 2 দিন 3 দিন পর হয়তো এই দইয়ের শেপে আসে কারণ ওখানে ফার্মেন্টেশন প্রসেস স্লো ভেরি স্লো বিকজ অফ lack of the proper temperature proper environment for the bacteria to act upon the milk component বাট যখন আমরা ওভেনে রাখতেছি অথবা অনেকে দেখবা যে এখন রাইস কুকারে সুন্দর করে করে দই বানায় রাইস কুকারটা জাস্ট একবার ওয়ার্ম আপ করে নিল রাইট এবং ওই ওয়ার্ম আপ সুইচেই ওভারনাইট রেখে দেয় ওয়ার্ম আপ হলে সাপোজ অ্যারাউন্ড 30 to 39 এরকম এমন একটা টেম্পারেচার মেনটেন হয় যেটা ব্যাকটেরিয়ার জন্য খুবই সুইটেবল টেম্পারেচার সো এটা একটা মানে টোটকা বুঝে তো না খুব ব্যতিক্রমী হচ্ছে 5 মিনিটস হ্যাক এটা দেখেছো কখনো কেউ আচ্ছা ভেরি গুড এইটা এই যে রাইস কুকার দিয়ে দই বানানো এটা রিসেন্টলি আমি অবজার্ভ করলাম আমি একদিন বাসায় দেখলাম যে রাইস কুকারে তারা করতেছে আমি জিজ্ঞেস করলাম কেন এটা কেন করো একদিন টেস্ট করেছি হয়ে গেছে এখন এটা দিয়ে করি রাইট সো পরে আমি ফাইন্ড আউট করলাম যে ওরা দেখি যে ওই ওয়ার্ম আপ এই সুইচটা দিয়ে রাখে সো ওয়ার্ম আপ মানে তোমার একটা কমফোর্টেবল টেম্পারেচার মেনটেন হয় অবশ্যই যার কারণে ওভারনাইটে দই সুন্দর হয়ে যায় সো এইটা মানে যতক্ষণ তুমি সুইটেবল টেম্পারেচার মেনটেন করবা ততক্ষণ তোমার ফার্মেন্টেশন প্রসেস ক্যারি অন হবে রাইট সো এই ফার্মেন্টেশন প্রসেস এই সময়ে তো প্রোটিনগুলা প্রোটিলাইসিস হবে এবং কিছুটা ইজি ফর্মে আসবে প্রিসিপিটেট হবে বাট ইভেন আফটার ফার্মেন্টেশন যখন স্টোর করবা তখনও এই অ্যামিনো অ্যাসিড গুলা লিবারেট হতেই থাকে এবং এই কন্টেন্ট বাড়তে থাকে রাইট সো এইটা হচ্ছে প্রোটিনের চেঞ্জ আসে ল্যাকটোজের কি চেঞ্জ আসে এটা সেভারাল টাইমস বলেছি ল্যাকটোজ থেকে ল্যাকটিক অ্যাসিড হয় রাইট so lactose in milk is hydrolyzed by the metabolic activity of the bacteria incorporated by the starter culture approximately up to 50% lactose can actually broken down through the process of lactose hydrolysis এবং বাকি it depends on the fermentation time but approximately আমরা ধরি যে 50% lactose hydrolyzed যার ফলে আমরা তার মনোমারিক ইউনিট পাবো গ্যালাক্টোজ পাবো গ্লুকোজ পাবো এবং গ্লুকোজ ফার্দার ব্যাকটেরিয়াল মেটাবলিজমের মাধ্যমে আরো ব্রেকডাউন হতে পারে সো আমরা যদি এতটুকুই ধরি যে ল্যাকটোজ ব্রেকডাউন হয় এটাও একটা বেনিফিটস বিকজ অনেক ল্যাকটোজ ইনটলারেন্ট পিপল তাদের জন্য বেনিফিশিয়াল এবং এরপরে এখানে ইম্পর্টেন্ট আছে যে ল্যাকটোজ আমরা ইনটলারেন্স যখন পড়িয়েছিলাম দেখেছিলাম তখন ওখানে দেখেছি একটা সার্টেন ব্যাকটেরিয়া সার্টেন এনজাইম যেটার অভাবে আসলে পিপলস ল্যাকটোজকে ডাইজেস্ট করতে পারে না দেয়ারফর আমরা বলি যে ল্যাকটোজ ইনটলারেন্ট তারা টলারেট করতে পারছে না সো ওখানে বলেছিলাম বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম এই এনজাইমটা এখানে দরকার ল্যাকটোজ হাইড্রোলাইসিসের জন্য যেটা প্রডিউস হয় বাই দ্য ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ওকে এবং এইটার কারণেই ল্যাকটোজ ভাঙতে পারে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস ফ্রম দ্য হাইড্রোলাইসিস অফ ল্যাকটোজ হুইচ লিডস টু a pH রেঞ্জ ইন দ্য তোমার কি বলি in the milk or milk product that inhibit actually the growth of putrefacients or putrefacitive bacteria যেগুলো ডিকম্পোজড করবে অথবা তোমার ব্যাড অর্ডার স্মেল ডেভেলপ করবে মিল্কে সেই ব্যাকটেরিয়াগুলো মানে অবজেকশনেবল ব্যাকটেরিয়া এগুলার গ্রোথকে ইনহিবিট করে তাহলে এক হচ্ছে ল্যাকটোজ হাইড্রোলাইসিসের মাধ্যমে ডাবল বেনিফিট একটা হচ্ছে এটা সবার জন্য হয়তো সুইটেবল হবে বিকজ অফ ল্যাকটোজ ইজ ব্রেকিং ডাউন আর আরেকটা হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড যেহেতু প্রডিউস হয় এই ল্যাকটিক অ্যাসিডটা একটা সার্টেন পিএইচ রেঞ্জে নামিয়ে নিয়ে আসে মিল্কের পিএইচ অথবা ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্টের পিএইচ দেয়ারফর দ্য অবজেকশনেবল ব্যাকটেরিয়া ক্যানট গ্রো লাইফোলাইসিস গতদিন মনে হয় যে বেবিদেরকে খুব অল্প বয়সে আমরা কাউ মিল্ক খাওয়াতে নিষেধ করি এরকমটাই আলোচনা করেছিলাম এটা ওয়ান অফ দ্য রিজন ছিল যে মিল্কের ফ্যাট গ্লোবিউলের যে স্ট্রাকচার ফ্যাট গ্লোবিউলের যে সাইজ
এইটা অনেক সময় বেবিদের জন্য মানে প্রবলেমেটিক হয়, ভেরি হার্ড টু ডাইজেস্ট, এরকম একটা সিচুয়েশন। সো তোমরা হোমোজিনাইজেশনের কথা পড়েছো, রাইট? Homogenization is the process of breaking down of larger fat globule so that we can make the fat globular size homogeneous, smaller fat globule. So lipolysis এই কাজটাই করে অ্যাকচুয়ালি, ফ্যাট কে ভেঙে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে, রাইট, উইথ দ্য হেল্প অফ লাইপোলাইটিক ব্যাকটেরিয়া। এগেইন এটাও ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, রাইট? সো এটা হওয়ার কারণে তাহলে যাদের এই ফ্যাট, যেমন ইভেন ছোট বেবি যারা ফ্যাট ডাইজেস্ট, মিল্ক ফ্যাট, দ্যাট মিন কাউ মিল্ক ফ্যাট, বোভাইন মিল্ক ফ্যাট ডাইজেস্ট করতে যাদের সমস্যা, তাদের জন্য এটা সুইটেবল হয়ে যায়। সো ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়। সো চেঞ্জেস ইন ভাইটামিনস, আমি গতদিন বলেছিলাম যে ওই যে দইয়ের মধ্যে যে পানি আসে, এখানে রিচ ইন ভাইটামিন B12, সরি vitamin B complex, right? আমরা আজকে সেটাই দেখার চেষ্টা করি। ইনক্রিজ ইন ভিটামিন বি গ্রুপ, স্পেশালি থায়ামিন, B1 and riboflavin। এটা কি B2 না B12? রিবোফ্লাভিন B12 হবে। B12 হবে? জি স্যার। আচ্ছা, গুড। এই জন্য করেছিলাম এখানে B2 লেখা। And nicotine, as a result of biosynthetic process during the milk fermentation। এই যে ব্যাকটেরিয়াগুলো হয়, এটা বায়োসিনথেসিস মানে through the microbes, through the lactic acid bacteria, right? এগুলোর মাধ্যমে এগুলা বায়োসিনথেসিস হয়, এবং এই B1, B12 and নিকোটিনামিক অ্যাসিড আর নায়াসিন নিকোটিনিক অ্যাসিড যেটাই বলো, এগুলা বায়োসিনথেসিস হয় by utilizing some other vitamins as well. Subsequently, B2, ascorbic acid, and B1 decreased by approximately 1/2, right, as they are utilized by the bacteria present in milk. এবং এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে কতটুকু বাড়বে কতটুকু কমবে, এটা ডিপেন্ড করবে কোন টাইপের কালচার, কোন টাইপের ব্যাকটেরিয়া আমরা ইনকর্পোরেট করতেছি। বাট এনিওয়ে, ইন সামারি, there will be some bacteria vitamins utilized, and consequently some B complex vitamin will be synthesized, right? As a result, at the end of the fermentation, there will be increased content of certain B vitamins, right? এই জন্যই আমরা বলি আর বি ভাইটামিন যেহেতু ফ্যাট সলিউবল, তাই না, এইটা পানির সাথে থাকবে, তাই তো? বি ভাইটামিন ফ্যাট সলিউবল না। এত স্লো রেসপন্স হলে কেমনে হবে? আমি ভুল তো বলবো, তোমরা একটু ধরবা আমাকে। হ্যাঁ, না স্যার। সো বি ভাইটামিন ইজ ওয়াটার সলিউবল ভাইটামিন, দেয়ারফর আমরা গতদিন বলেছিলাম যে দই থেকে যখন কার্ড উঠে নিবা, ওই যে পানিটা আসে দইয়ের নিচে, এইটা রিচ ইন ভাইটামিন বি কমপ্লেক্স আমরা বলি, যে দুইটা তিনটা থাকে, হোয়াটএভার, নট if we do not specify which B vitamin, but let's say vitamin B complex, তাহলে দইয়ের পানি কি আর ফেলবা কেউ? না স্যার, ভিটামিন বি থাকবে। রিচ ইন ভাইটামিন বি, এবং সেটা তোমরা সাইন্টিফিক্যালি দেখতেছো। আরো অনেক বড় এক্সপ্লানেশন আছে এটার, হ্যাঁ, সিনথেসিস প্রসেস আছে, সেগুলোতে আমরা না গেলাম, আমরা জাস্ট পয়েন্টিং আউট করলাম যে because of the microbial action, microbes present in the fermentation incorporated through the starter culture, they synthesize certain element of vitamin B. Therefore, at the end of fermentation, vitamin B content increase significantly, right? Antibacterial activity, আমরা ব্যাকটেরিয়া অ্যাড করলাম ফার্মেন্টেশন প্রসেসের জন্য, সো এইটা কিছুটা ব্যাকটেরিয়াসাইডাল compound produce করবে through their fermentation process, right? So the bactericidal properties are determined by the antibiotic activity. তোমরা জানো যে ফার্মেন্টেশন প্রসেসে কিছু কিছু কম্পাউন্ড প্রডিউস হবে, কিছু কিছু প্রোডাক্ট, কিছু কিছু বাই প্রোডাক্ট প্রডিউস হবে, যেখান থেকে কিছু প্রোডাক্ট অ্যাকচুয়ালি অন্য ব্যাকটেরিয়ার জন্য এটা হচ্ছে হার্মফুল হবে এবং টক্সিক হবে, রাইট? সো এই ধরনের কিছু কম্পাউন্ড প্রডিউস হয়, সেই কম্পাউন্ড গুলো আমরা পড়ে আসতেছি। সো দিস অ্যান্টিবায়োটিক প্রপার্টিজ আর জেনারেলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ল্যাক্টোব্যাসিলাই ইন ইউকার্ট। এগেইন আমরা স্টার্টার কালচার এর কথা বারবার এটা ভুলে গেলে চলবে না ফার্মেন্টেশন যখন আমরা পড়ছি।
So anything happen, that is source is the Stratoculture bacteria, right? So যে কম্পাউন্ডে প্রডিউস হোক যার কারণে অ্যান্টিব্যাকটেরিয়াল অথবা ব্যাকটেরিয়াসিডাল প্রপার্টি তারা ক্যারি অন করুক, সেটাই সোর্স আছে ল্যাক্টোব্যাসিলা ইন ইয়োগার্ট। এবং কি কম্পাউন্ড এক্সুয়ালি প্রডিউস হয় যেগুলো ব্যাকটেরিয়াসিডাল হিসেবে কাজ করে? দ্য ম্যাটেরিয়ালস রেসপন্সিবল সাস অ্যান্টিব্যাকটেরিয়াল actions are lactic acid 1, hydrogen peroxide, right? এগুলা মোটামুটি ভাবে antibacterial agent হিসাবে কাজ করে। Therefore we can actually say the fermentation process can also produce some of the bactericidal compound that is beneficial for both human as well as for the product itself in order to increase the shelf life of the product, right? And mineral তেমন কোনো চেঞ্জ আসলে হয় না, there is no significant changes in the mineral in milk after or even during the fermentation process by the lactic acid bacteria. So এইটা আমি বেশি করে জোর দিলাম। আর আচ্ছা, এনিওয়ে, আর যে মাইক্রোবায়োলজি অফ ফার্মেন্টেড প্রোডাক্টের কথা বললাম, আমরা পড়লাম ফার্মেন্টেশনের ডেফিনেশন, মিল্ক ফার্মেন্টেশন, আর আছে দ্য বায়োকেমিক্যাল চেঞ্জেস অকার ডিউরিং ফার্মেন্টেশন। আর একটা মোটামুটি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইক্রোবস প্রেজেন্ট ইন দ্য ফার্মেন্টেড মিল্ক। আমরা তো মিল্ক ইউজ করলাম যেখানে কিছু মাইক্রোবস আছে, সাথে আমরা হচ্ছে স্ট্রাটোকালচার ইউজ করলাম। সো এট দ্য এন্ড অফ দ্য ফার্মেন্টেশন প্রসেস what are the microbes will be present? So এটা তোমাদের একটু ফাইন্ড আউট করতে হবে, but this is considered to be important. Remember the microbiology of fermented milk product, for example দই, right? আমি একটু শর্ট যাচ্ছি, তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, এরপরে আর কোনো কিছু শো করব না। আমি বাকি যে দুইটা আছে খুব শর্টলি, এটা ডিরেক্ট অর ইনডাইরেক্ট আমরা আলোচনা করেছি আগে। যেমন প্রথমে মিল্ক প্রিজার্ভেশনের কথা আসি। মিল্ক প্রিজার্ভেশন দিনই আমরা কিছু দিয়েছিলাম। আচ্ছা, এটা মানে ডিপেন্ড করে, এটা কাকে কোয়েশ্চেন করবা, সে কোনটা পছন্দ করে এটা। তবে একটা বিষয় আছে যে আমরা যে প্রোবায়োটিক করি, নর্মালি এখন তো প্রোবায়োটিক পাউডার ফর্মে পাওয়া যায়, জানো কিনা ফার্মেসিতে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। সো ফ্রেশ মিল্কের অবশ্যই দরকার আছে, বাট ফ্রেশ মিল্কে যে ধরনের মাইক্রোবস আছে, এখানে বেনিফিশিয়াল মাইক্রোবস আমরা পাই না নর্মালি, কারণ আমরা তো পাস্টারাইজ করি, মোটামুটি ভাবে মাইক্রোবস ডিস্ট্রয় করি, তাই না? সো ফ্রেশ মিল্কে অবশ্যই দরকার আছে, মানে ইটস রেডিলি সাপ্লাইং দ্য নিউট্রিয়েন্ট দ্যাট ইউ নিড, and milk is considered to be the ideal food for human being, contain almost all nutrients that you need, তাই না? But on the other hand, fermented milk product, it has some other benefit, like it contains some of the bacteria, which is probiotic bacteria, that can actually benefit you from so many different ways, right? So দুইটাই আমাদের দরকার, কিন্তু আমাদের যে বায়োকেমিক্যাল চেঞ্জেস আসে সেইটা যদি আমরা কনসিডার করি, তাহলে fermented যে milk and milk product, এটা easy to digest regardless the people those have problem. For example, raw milk অনেকে খেতে পারে না because they are lactose intolerant. অনেকে আছে raw milk মানে অ্যালার্জিক, তাদের জন্য অনেকে গন্ধ সহ্য করতে পারে না, অথবা খেলে গা চুলকায়, এই টাইপের মানুষ আছে না, অনেকেই খুঁজে পাবা তোমরা, রাইট? তাদের জন্য ফার্মেন্টেড মিল্কটা মানে মোটামুটি কিছুটা চেঞ্জ আসে, বাট মিল্ক ইটসেলফ প্রেজেন্টিং ইন ডিফারেন্ট ফর্ম, রাইট? সো এইটা আসলে মানে কমপ্লিটলি বলা উচিত না যে
ফার্মেন্টেড মিল্কই শুধু ভালো, মিল্ক ভালো না সেটা না, কিন্তু বিকজ অফ সাম প্রবলেম অনেক ক্ষেত্রেই আমাদের অনেকের জন্য মিল্কটা ফ্রেশ মিল্ক সুইটেবল হয় না, রাইট? অ্যান্ড another advantage is ডিসঅ্যাডভান্টেজ বলবো না, বাট ল্যাকিং, যে ফ্রেশ মিল্কে আমরা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাই না, বাট প্রোবায়োটিক ব্যাকটেরিয়া টু সাম এক্সটেন্ট কি বলি ওয়ান্স আপন এ টাইম ইন এ মান্থ অর ইন এ উইক এটা বেটার। প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যদি তুমি কনজিউম করতে পারো, নট নেসেসারিলি যে তোমার ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্টের মাধ্যমেই হতে হবে, যে কোনো সোর্স থেকে যদি তুমি প্রোবায়োটিক নাও ফাইন, এটা তোমার হেলথের জন্য ভালো। সো সোরেলি যেভাবে কোশ্চেন করেছো এটা মানে ওইভাবে জাজ না করে জাস্ট দেখো যে মিল্ক ইটসেলফ ইজ আইডিয়াল ফুড, বাট there are some changes occur through the process of fermentation that may help you additionally, right? Therefore both are equally important, এবং কি বলে একটা রেখে আরেকটা আসলে আমরা চিন্তা করতে পারি না। হ্যাঁ, কিছু বলতে চাও শোয়েব? তো আমরা আর কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আদারওয়াইজ আমি আর পড়ানোর জন্য 10 মিনিট সময় নেবো, কারণ আমি এগুলো আগে পড়িয়েছি, এখন শুধু লাইন ধরাই দেবো তোমাদেরকে। আমার হাতে একটা ইয়ে আছে, শীট আছে, তোমাদের কাছেও আছে, মিল্ক প্রিজার্ভেশন টেকনিক 13 নাম্বার তোমরা আইডেন্টিফাই করেছো। এইটা প্রিজার্ভেশন আমরা গতদিনে কন্টামিনেশন নিয়ে কথা বলেছিলাম, রাইট? এরপরেই আমরা দেখেছিলাম যে প্রিভেনশন অফ স্পয়েলেজ, রাইট? প্রিভেনশন অফ স্পয়েলেজ যেসব আমরা ওখানটায় কি বলি ওয়ে ফলো করেছিলাম, যেমন পাস্তুরাইজেশন, হিট ট্রিটমেন্ট, রাইট? ওইগুলো সবগুলাই হচ্ছে প্রিজার্ভেশনের জন্য, অর্থাৎ আমরা একদিকে স্পয়েলেজটাকে ইনহিবিট করতেছি, অন্যদিকে আমরা এটাকে এর শেলফ লাইফকে বাড়ানোর জন্য। সো ইন ওয়ান গো ইউ আর সার্ভিং টু পারপাসেস, রাইট? একদিকে স্পয়েলেজ ইনহিবিট করতেছে, অন্যদিকে শেলফ লাইফ বাড়তেছে। সো ওখানে যা পড়িয়েছিলাম, যেমন এখানে দেখো যে হিট ট্রিটমেন্ট, হ্যাঁ, হিট ট্রিটমেন্টের মধ্যে থার্মাইজেশন একটা, এরপরে পাস্তুরাইজেশন একটা, পাস্তুরাইজেশনের মধ্যে আছে ভ্যাট, হাই HTST, রাইট? আলট্রা পাস্তুরাইজেশন, এরপরে আলট্রা হাই টেম্পারেচার UHT যেটা, এইটা পড়েছিলাম। এবং তারপরেই আমরা মোটামুটি দিয়েছিলাম কিছু অন্যান্য কিছু মেথড আছে, যেমন মাইক্রোফিল্ট্রেশন, ব্যাকটেরিয়াফিকেশন। এগুলা আমাদের দেশে অ্যাপ্লিকেবল না, এগুলা শুধুমাত্র স্পেসিফিক রিসার্চ পারপাসে করা হয়। সো সেদিনও বলেছিলাম যে শুধুমাত্র এই ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র পাস্তুরাইজেশন যে কয়েকটা পড়েছো ওই কয়েকটাকে ফোকাস করব, তাহলেই এনাফ। মিল্ক প্রিজার্ভেশন টেকনিকের মধ্যে শুধু তোমাদের ইম্পর্টেন্সটা একটু পড়তে হবে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স, হোয়াই উই ওয়ান্ট টু প্রিজার্ভ মিল্ক। তোমরা জানো যে শেলফ লাইফ বাড়াতে চাই, মিল্কের স্পয়েলেজকে ইনহিবিট করতে চাই, রাইট? এই জন্যই আমরা কি বলি প্রিজার্ভেশন করি আর কি। এবং প্রিজার্ভেশনের টেকনিক হচ্ছে আমরা হিট ট্রিটমেন্ট করে মাইক্রোবসকে ডিস্ট্রয় করব, যেগুলা প্যাথোজেনিক এবং অল নন প্যাথোজেনিক মাইক্রোবস যেগুলা মিল্কে স্পয়েল করবে, রাইট? সবগুলাই আমরা ডিস্ট্রয় করি। এই ডিস্ট্রয় করার প্রসেস গুলা হচ্ছে হিট ট্রিটমেন্ট এবং মোস্টলি পাস্তুরাইজেশন। এতটুকু পড়লেই হবে, যেটা আমি আগেও কিছুটা কথা বলেছিলাম। সো যদি আসে যে মিল্ক প্রিজার্ভেশন টেকনিক, ডিসক্রাইব দ্য মিল্ক প্রিজার্ভেশন টেকনিক কমনলি ইউজড ইন বাংলাদেশ, হ্যাঁ, তাহলে তোমরা জাস্ট তোমাদের মতো করে লিখে দিবা যে মিল্ক অনেকভাবেই প্রিজার্ভ করা যায়। তার মধ্যে most widely practiced method in our country is the heat treatment, that is pasteurization, and then you will describe all pasteurization types. ঠিক আছে? জি স্যার। Good. So আরেকটা, এটা তো pasteurization আমরা করি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, তাই না? মোস্টলি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। কিন্তু যারা স্মল স্কেল ফার্মার আছে, ফর এক্সাম্পল one farmer have one cow producing 5 liters of milk, সো সে সকালে মিল্কিং করেছে 3 লিটার পেয়েছে, বিকালে মিল্কিং করেছে 2 লিটার পেয়েছে, এটা বিকালবেলা সে বাজারে নিয়ে গেল, রাইট? তো এই যে সকালে মিল্কিং করেছে, এটা কিভাবে সে ইয়ে করবে?
প্রিজার্ভ করবে, কারণ এখানে স্টিল মানে 6, 7, 8 আওয়ার্স, তাই না? বুঝতেছো জি কথা? স্যার। জি তাহলে স্যার। এইখানটায় কি হবে? কারণ বাংলাদেশ ইন্ডাস্ট্রি আর কতটুকুই আছে, মানে আমি তো মনে করি যে 40% এখনো স্মল স্কেল ফার্মার থেকে প্রডিউস হয় মিল্ক, তাই না? জি স্যার। নো ফ্রিজ, কাম অন, একটা গাভী আছে, দে আর লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ, ফ্রিজ কেমনে? অথবা চরে ফর এক্সাম্পল, যেখানে ইলেকট্রিসিটি নাই, রাইট, ফ্রিজ নাই সেখানে, তাহলে কিভাবে সম্ভব? কি করতে পারে তারা আসলে? কারো কোনো আইডিয়া পাবনা অঞ্চলে যারা আছে? স্যার হিট দিয়ে, একটু হিট দিয়ে গরম করে রাখবেন। তোমার বাড়ি পাবনা? না স্যার, ঠাকুরগাঁ। পাবনার কে আছে? এই পাবনার ছেলেরা এখন কথা বলে না কেন? অসময়ে পক পক করে, এখন কথা বলে না? আর একটা আছে না, রাহিম কি এরকম নাম আরেকজনের? স্যার একটা ঠান্ডা রুমে রেখে দেওয়া যেতে পারে, যে রুমে একটু ঠান্ডা মোটামুটি। আচ্ছা, সো এনিওয়ে, এটা যেটা হয়, আমরা যদি মিল্কের কন্টেইনার দেখবা, মিল্কের বিশেষ করে মিল্ক ক্যারি করে এরকম কন্টেইনার গুলো একটু লম্বাটে হয়, একটু চিকন হয়, এবং মুখটা অথবা গলাটা একটু ন্যারো হয়, রাইট? এটা ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এখানে আমরা মানে লাইট এবং এয়ারের যে সার্কুলেশন, এটাকে ইনহেবিট করলে অটোমেটিক্যালি মাইক্রোবিয়াল গ্রোথ কিছুটা মানে রিডিউসড রেটে গ্রোথ হয়, রাইট? সো দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক যেটা মিল্ক ভিটা ফলো করে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড এইটা ফলো করে, রাইট? যার কারণে মিল্কের কন্টেইনার গুলা অ্যালুমিনিয়ামের কন্টেইনার হয়, একটু লম্বাটে হয়, সো ভিতরে মিল্ক মানে মোটামুটি ভাবে কাপল অফ আওয়ার্স বেশি সময়, হ্যাঁ, এটাকে ভালো রাখা যায় কম্পেয়ার টু লিভিং দ্য মিল্ক ইন এ ওপেন কন্টেইনার, যেখানে ইজি অ্যাক্সেস অফ লাইট এন্ড এয়ার। ঠিক আছে, সো এই যে একটা প্রসেস হতে পারে, যে অ্যালুমিনিয়ামের একটা লং কন্টেইনার হতে পারে, এইখানে আপ টু 10 আওয়ার্স পর্যন্ত তারা যদি টেম্পারেচার লাইক বিলো 30 থাকে, তাহলে মোটামুটি ভাবে 30 আর 30 সরি 25 এই রেঞ্জে টেম্পারেচার থাকলে 10 ঘন্টা পর্যন্ত, এটা একটা মানে এক্সপেরিয়েন্স বলতেছি একটা এলাকার, হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ, রাইট? সো এটা একেবারে মানে টু দি পয়েন্ট কারেক্ট যে তাও না, একটু প্লাস মাইনাস হতে পারে। এইটা একটা টেকনিক। আর কিছু আছে যে অনেকে কলা পাতা দিয়ে রাখে মিল্কের মধ্যে, বাঁশ পাতা দিয়ে রাখে, কলা পাতাটা বেশি দেয়, রাইট? কলা পাতা কলা পাতা বেশি দেওয়ার, স্যার ওই ইয়ে, আমাদের অঞ্চলের দিকে বাঁশ পাতা দেয় স্যার। আচ্ছা, কেন বাঁশ পাতা দেয় জানো? না স্যার, বাট যারা মিল্ক কালেক্ট করতে আসে তারা বাঁশ পাতা দিয়েই রাখে অলওয়েজ। আচ্ছা আচ্ছা, আমি অনেক খেজুরের পাতাও দেয় স্যার। সাইন্টিফিক্যালি কতটুকু মানে প্রভেন তা জানি না, বাট কলা পাতা নিয়ে কিছুটা অ্যানালাইসিস করা হয়েছিল, যেটা লিটারেচার ওইভাবে অ্যাভেলেবেল না, বাট বাংলাদেশে কিছু রিসার্চাররা একটু দেখার চেষ্টা করেছে যে কলা পাতায় কিছু অ্যালকালি সাবস্টেন্স থাকে, যেটা হচ্ছে মিল্কের পিএইচটাকে একটু বাড়িয়ে দেয়, রাইট? এবং বাড়িয়ে দেওয়ার কারণে সার্টেন একটা লেভেলে চলে যায়, যখন হচ্ছে বাইরের ব্যাকটেরিয়া গুলো খুব বেশি গ্রো করতে পারে না। এটা একটা টেকনিক, রাইট? আর একটা টেকনিক হচ্ছে অনেকে আছে যে ওয়াটার টেম্পারেচার নর্মালি কম থাকে, ইভেন আমাদের যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এখন 25 হয়, তুমি একটা জারে ফ্লোরের উপর মানে তুমি ওয়াটার কিছুক্ষণ রাখো, টেম্পারেচার 2-3 ডিগ্রি হলো কম হবে ওইখানটায়, রাইট? সো মিল্কের কন্টেইনার যেটা, সেটা এই ওয়াটারের উপর বসায় রাখে। এটা কিছু কিছু ট্রিক আর কি, যেটা আমি বলতেছি, এগুলা মানে নট নেসেসারিলি যে সাইন্টিফিক্যালি প্রুভেন, বাট স্মল স্কেল ফার্মাররা যা যা করে আমি সেটা বলতেছি, রাইট? এরপরে যারা চর এরিয়াতে, নদী এরিয়াতে, তারা যেটা করে একই ধরনের অ্যালুমিনিয়াম লং কন্টেইনার, বাট তারা নৌকার মধ্যে নেয়,
অনেক সময় নৌকার নিচটা খোলা থাকে, অথবা নৌকার নিচ যদি মানে ক্লোজ থাকে তাহলে নৌকার মধ্যে কিছুটা পানি নেয়, মানে এগেইন পানির মধ্যে ডুবাই রাখে, তাতে করে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার চেয়ে মোটামুটি 2-3 ডিগ্রি টেম্পারেচার কম থাকে ওইখানটায়। সো আমরা যদি সামারি করি তাহলে স্মল স্কেলে তারা যাই করতেছে তারা সাইন্টিফিক্যালি হয়তো জেনে করতেছে না, বাট স্টিল দে হ্যাভ সাম লজিক, এটা ইট হ্যাজ বিন প্রভেন। এবং আমি বিলিভ করি হয়তো বাঁশপাতাতেও এরকম কিছু প্রপার্টিজ আছে যেগুলা মিল্কের এই বায়োকেমিক্যাল যে পিএইচটা এটাকে একটু চেঞ্জ করে, যার কারণে কিছুটা আইদার হয়তো ইনহেবিট হয় ব্যাকটেরিয়াল গ্রোথ, রাইট, যার কারণে হচ্ছে শেলফ লাইফ হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বেড়ে যায়। এগুলো হচ্ছে ইয়ে। আর শোয়েব যেটা বলেছে এটা আজকাল হয়তো ঘরে ঘরে সবার ফ্রিজ, দ্যাট ইজ ফাইন, বাট সুখের বিষয় হচ্ছে যে ওয়ান অফ দ্য ইফেক্টিভ ওয়ে হচ্ছে ঠান্ডা রুমে তোমরা যেরকমটা বললা যে একটু কম টেম্পারেচারে রাখা। সেইটার জন্য আমাদের বিশেষ করে মিল্ক ভিটা সহ বাংলাদেশের যত ডেইরি এন্টারপ্রেনিউর আছে লাইক ব্রাক, প্রাণ, এইসব যারা কাজ করে তারা বিভিন্ন জায়গায় চিলিং সেন্টার করেছে। চিলিং সেন্টার বলতে তোমার মোটামুটি ভাবে 8 থেকে 4 এরকম একটা টেম্পারেচার মেনটেন করে কোনো ফ্রিজের অথবা কোনো কন্টেইনারের, রাইট। সো স্মল স্কেল যারা ফার্মার আছে তারা এখানে নিয়ে আসে মিল্কটা প্রিজার্ভ করতে পারে ফর এ সার্টেন টাইম। সো এটা একটা কোঅপারেটিভের মতো কাজ করে যে ওই কোম্পানি এই ফ্যাসিলিটি দিবে, বিনিময়ে তারা ফার্মারের কাছ থেকে দুধ কালেক্ট করবে, করে তারা প্রসেস করবে, রাইট। সো এটা হচ্ছে যে কম টেম্পারেচারে রাখা স্মল স্কেলে, এইটা যদি ইনশিওর করা যায় তাহলে মোটামুটি ভাবে 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত মিল্ক মেনটেন করা সম্ভব, প্রিজার্ভ করা সম্ভব। এরপরে এট দ্য এন্ড অফ দ্য ডে যদি সকালে মিল্কিং করে সাপোজ 7টায়, তারা তো মার্কেট করবে বিকালবেলা, তাই না? বিকালবেলা মার্কেট ধরো যে 3টায় অথবা 4টায়। আর এখন যেভাবে আমাদের মিল্ক ইন্ডাস্ট্রি, ডেইরি ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে, এখন এতক্ষণ আসলে কেউ ইয়ে করে না, কারণ এখন ফার্মাররা সবগুলা কন্ট্রাক্ট টু সার্টেন কোম্পানিজ লাইক ব্রাক, মিল্ক ভিটা অথবা প্রাণ ডেইরি, হ্যাঁ, তাদের সাথে কন্ট্রাক্টেড যে ওরা মিল্কিং করবে আর চিলিং সেন্টারে পৌঁছায় দেবে, আলটিমেট তারা সোল্ড আউট করে দেয়। এখন একবারে গ্রাম যেখানে হচ্ছে কোম্পানির নেটওয়ার্ক পৌঁছায় নাই, সেখানে হয়তো মিল্কিং সকালে করে বিকেলে বিক্রি করে, বাট সুখের বিষয় হচ্ছে যে ইলেকট্রিসিটি চলে গেছে সব জায়গায়, ফ্রিজ আছে সব জায়গায়, এখন আর এই স্টোরেজ, ইভেন স্মল স্কেল স্টোরেজ নিয়ে কোনো প্রবলেম নাই, আগে বেশ প্রবলেম হতো। এইটা প্রিজার্ভেশন। এরপরে স্পয়েলেজ এন্ড কন্ট্রোল, রাইট? এটা সেম জিনিস, লাইক স্পয়েলেজ আসলে কি দিয়ে হবে, রাইট? এটা দেখেছিলাম সেদিন, তো স্পয়েলেজ নিয়ে কথা বলেছিলাম মনে হয়, তাই না? গতদিন জি স্যার বলছিলেন। আচ্ছা, এবং সাথে একটা মানে এডিশনাল হ্যান্ডআউট দেওয়া ছিল, এটা মানে অ্যাসাইনমেন্ট থেকে। সো এখানে সুন্দর করে তারা মেকানিজম অফ স্পয়েলেজ লিখেছে, যে র মিল্কে স্পয়েলেজ কিভাবে হয়, এরপরে ধরুন পাস্তুরাইজ মিল্কে স্পয়েলেজ কিভাবে হয়, সেগুলো কিছুটা হাইলাইট করা। সো এডিশনাল যে ম্যাটেরিয়ালস দেওয়া আছে, ইউ আইডেন্টিফাইড অ্যাজ নাম্বার 14। শুভ, তুমি এগুলো দেখছো না? অথবা ঈশিতা আছে? কেউই নাই। এনিওয়ে, আমার একজন 10 হিসেবে আইডেন্টিফাই করেছে, একজন 14 বড় করে লিখেছে। এই শীটটা স্পয়েলেজের আমার হ্যান্ডআউটের পাশাপাশি এই শীটটার সাথে রাখবা। স্পয়েলেজ থেকে একটা কোশ্চেন হবে, প্রিজার্ভেশন থেকে একটা কোশ্চেন হবে। গুড। সো তোমার স্পয়েলেজ কখন আসে কোশ্চেনটা? যখন কন্টামিনেশন হয়, তাই না? এবং প্রিজার্ভেশনের কথা কখন আসে? যখন আমরা স্পয়েলেজ ঠেকাতে চাই। বিষয়টা এরকম না? তো এই 3টা সাবজেক্ট ম্যাটার কিন্তু ইন্টারলিঙ্কড একটার সাথে আরেকটা। আমরা যদি কন্টামিনেশন প্রিভেন্ট করতে পারি, শেলফ লাইফ এমনিতেই বেড়ে যায়।
তাই না? কন্টামিনেশন ইনহিবিট করলে তোমার স্পয়েলেজ ব্যাকটেরিয়া ইন করতে পারবে না এবং তোমার মিল্কটা স্পয়েল হবে না, তার কোয়ালিটি লম্বা সময় ধরে অপটিমাম থাকবে। সো এই হচ্ছে আমার কথা বলার মানে রেঞ্জ, এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না। এখন আমার স্লাইড দেখো তোমরা। না স্যার। না স্যার, অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। আর স্লাইড দেখার দরকার নেই। সো এখন তোমাদের আউটলাইন দরকার, তাই তো? জি স্যার। জি স্যার। দরকার নাই তাহলে অফ করে দিই। স্যার দরকার আছে আউটলাইন। স্যার দরকার আছে। দরকার তাহলে বলো না কিনা। স্যার, নেটের সমস্যার কারণে হয়তোবা অনেক দেরিতে শুনতে পাচ্ছেন। স্যার অনেক দরকার। স্যার আমিও বাড়িতে আসছি তো, বাড়িতে নেটের অনেক সমস্যা, আমি মানে ক্লাসের অর্ধেক সময় বের হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, রাশেদকে দেখতে পাচ্ছি। রাশেদ এতক্ষণ পরে কোত্থেকে আসলো? স্যার আমি ক্লাসে ছিলাম, তোমাকে ডাকছিলাম, তুমি শোনো নাই? খেয়াল করে নেই হয়তো। আচ্ছা, স্যার 11টা শীট, একটু আউটলাইন দেন স্যার, অনেকগুলো পড়া। পড়তে হবে না, পরীক্ষা আসছে। আজকে পরীক্ষা কেমন হয়েছে বাই দ্য ওয়ে? জি স্যার, আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে মুখস্থ জিনিস ভুলে যাচ্ছিলাম কিছু কিছু। সামিয়া পরীক্ষা কেমন হয়েছে? জি স্যার আলহামদুলিল্লাহ। কোশ্চেন অনেকগুলো রিপিট আসছে, যার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে একটু। সামনে এটা টার্গেট করো না, তাহলে বিপদে পড়বা। স্যার তাইলে তো আরো বিপদে পড়বো, কারণ অনেক শীট, এত পড়বো কেমনে? খালি খালি কোশ্চেন সলভ করে যাবা আর পরীক্ষা দিবা, এটা কি সব সময় ঘটবে? তাহলে স্যার একটু সামিয়া কি এইটি কি সামনে বারো আসবে? সামনে স্যার পরীক্ষা সেটা তো স্যার আপনি বলতে পারবেন ভালো, স্যার আপনার এই সেটা তো আমি আমাদের বলবো না, বাট তোমাদের অ্যাজাম্পশন কি? আমাকে কোন দিক দিয়ে তোমরা বিশ্বাস করো? অ্যাট লিস্ট কোশ্চেনিং এ কোন দিক দিয়ে বিশ্বাস করো? বিশ্বাস স্যার রাখা আপনার যায় কথা আমার উপর? বিশ্বাস করি। আপনার স্যার কথা আমরা বিশ্বাস তো করি। বিশ্বাস করতে চাই স্যার, না কিন্তু না এখন না, এই আপনাদের বিশ্বাস করলেই বিপদে পড়বা, ঠিক আছে? বিশ্বাস করো না। তোমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যাজ এন এক্সাম্পল ফলো করতে পারো, বাট ওইটাই 100% আসবে, হু টোল্ড ইউ? এনিওয়ে, আমরা আউটলাইনে যাচ্ছি। আউটলাইন হচ্ছে মিল্কের যে জেনারেল পড়াশোনাগুলা ফান্ডামেন্টাল ডেইরি সায়েন্সে পড়েছিল, ওখান থেকে একটা কোশ্চেন আসবে, রাইট? যেমন মিল্কের ডেফিনিশন পড়েছো, মিল্কের কম্পোজিশন পড়েছো, রাইট? ফার্স্টের দিকে ক্লাস নিয়েছি, ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে সব রিপিটেড জি পড়াশোনা স্যার। করেছিলাম, এগুলা ডেইরি সায়েন্স, ফান্ডামেন্টাল ডেইরি সায়েন্সে পড়েছিলাম। ওইখান থেকে একটা ফুল কোশ্চেন হবে। এরপরে মিল্ক ফ্যাট থেকে ফুল কোশ্চেন একটা লিখতেছ? জি স্যার। জি জি স্যার। স্যার লিখতেছি। মিল্ক কার্বোহাইড্রেট ল্যাকটোজ থেকে একটা ফুল কোশ্চেন, মানে ফুল কোশ্চেন বলতে 12 মার্কসের একটা কোশ্চেন আমি বলেছি, ঠিক আছে? জি স্যার। সো এটা গেল কেমিস্ট্রি, তাই না? সো তিনটা আমি বললাম। একটা হচ্ছে মিল্কে কনস্টিটিউয়েন্ট, যেটা আমরা কেমিস্ট্রি পার্টের ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম। এরপরে মিল্ক ফ্যাট থেকে একটা, মিল্ক ল্যাকটোজ থেকে একটা, রাইট? মিল্ক প্রোটিন থেকে একটা কোশ্চেন।
এখন আসলে মাইক্রোবায়োলজি 4টা কোশ্চেন গিয়েছে, মাইক্রোবায়োলজি থেকে বাকি 3টা কোশ্চেন হবে ভেরি সিম্পল, রাইট? সো মাইক্রোবায়োলজির মধ্যে পড়তে হবে হচ্ছে যে আজকে যেটা পড়াইলাম ফার্মেন্টেশন খুব ভালোভাবে পড়তে হবে। যেখানে যেখানে এমফাসিস আমি বেশি দিয়েছিলাম, যেখানে যেখানে আমি বেশি কথা বলেছিলাম, ইভেন বলেছিলাম যে আমি এটা পড়ালাম না, তোমরা দেখে নিও, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? গতদিনে পড়িয়েছিলাম র মিল্কে মাইক্রোবায়োলজি, মার্কেট মিল্কে মাইক্রোবায়োলজি, এই দুইটা থেকে একটা আসবে, ডিটেলস লিখতে হবে, ওকে? এরপরে স্পয়েলেজ, কন্টামিনেশন এন্ড প্রিজার্ভেশন, ঠিক আছে? এইখান থেকে একটা আসবে, দিস ইজ বিলং টু দ্য মাইক্রোবায়োলজি পার্ট, কারণ কন্টামিনেশন হয় মাইক্রোবিয়াল এন্ট্রির মাধ্যমে, ফরেন ম্যাটেরিয়ালস ইন করলে, ফরেন ম্যাটেরিয়ালস ইন করা ফিকাল ম্যাটেরিয়াল দ্বারা কন্টামিনেশন হওয়া মানেই মাইক্রোবসের এন্ট্রি, এবং সেখান থেকেই আসলে মিল্কের স্পয়েলেজ শুরু হয়, রাইট? সো মিল্ক কন্টামিনেশন, মিল্কের স্পয়েলেজ, দেয়ার প্রিভেনশন, স্পয়েলেজের প্রিভেনশনের মেথডস গুলা সবগুলাই এই মাইক্রোবায়োলজির আন্ডারে ধরে এইখান থেকে একটা ফুল কোশ্চেন দেয়া, রাইট? গুড, এর চেয়ে আর বেশি আউটলাইন দেওয়ার নাই। অদিতি, আচ্ছা, জি স্যার। কিছু বলতে চাও? না স্যার। লুবনা আমাদের সাথে আছে নাকি? ঈশিতের জি সাথে স্যার। চলে গেছে নাকি? ঈশিতের সাথে আবার বসলে? না স্যার, যাই নাই। পেয়েছো না? সব বলে দিলাম তো। জি স্যার। গুড, কারো কোনো কথা আছে? আজকে প্রোপিওনেটের ইউটিলাইজেশন আসছিল, তাই না? জি স্যার। এটা কি গত সেমিস্টারে আসছিল, গতবারে? না স্যার, অ্যানসার করি। এনিওয়ে, আর কারো কোনো কথা আছে এই আউটলাইন নিয়ে, সাজেশন নিয়ে? স্যার একটু সহজ করে দেন। স্যার আমাদের এখানে স্যার এই যে 11 নাম্বার একটা শীট আছে, এই মিনি রিভিউ ফার্মেন্টেশন এন্ড প্রিজার্ভেশন, রোল অফ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, স্যার এইখান থেকে স্যার আমরা কি কি পড়বো? আচ্ছা, এটা বলে দিছিলাম, অনেকে আসছিল। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার সিগনিফিকেন্স ওখানে ডিসক্রাইব করার একটা মিনি রিভিউ, ঠিক আছে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কি এবং সে কি কি রোল প্লে করে ইন দ্য ফার্মেন্টেশন প্রসেস, রাইট? সো ওখান থেকে আমি মানে এক্সপেক্ট করি যে যে রোল গুলা আছে, রাইট, প্রত্যেকটা রোল 4টা অথবা 5টা রোল দেয়া আছে, এগুলা প্রত্যেকটা রোল মনে রাখবে এবং প্রত্যেকটা সাবহেডের আন্ডারে কিছুটা মানে একটু রিডিং করে বোঝার চেষ্টা করবা যে তারা আসলে কিভাবে কি করে, রাইট? যেমন প্রিজারভেটিভ অ্যাকশন একটা আছে, তারপরে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আছে, এরকম আছে না? প্রত্যেকটা সাবহেডের পড়ে বোঝার চেষ্টা করবে। এই কোশ্চেন যদি আসে এখান থেকে, রাইট ডাউন দ্য রোল অফ ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ইন দ্য ফার্মেন্টেশন প্রসেস, তখন ওখান থেকে আনসার করা সম্ভব আর কি, রাইট? তোমাকে ইন্টায়ারলি মুখস্থ করতে হবে না, নেসেসারি, তুমি বোঝার চেষ্টা করো এবং ওখান থেকে জাস্ট পিক করার চেষ্টা করো যে হোয়াট ইউ নিড। এবং যদি কোশ্চেন আসে ম্যাক্সিমাম হয়তো 6 মার্কসের কোশ্চেন আসবে অথবা 4, তাই না? তার জন্য তুমি কতটুকু লিখবা? জি স্যার। Any other questions? তাহলে বেস্ট অফ লাক তোমাদের জন্য। পরীক্ষা হচ্ছে 15 তারিখ, তাই না? জি স্যার। অনেক অনেক দিন সময় আছে, করতে থাকো। স্যার ভাইটামিন থেকে কি করব? যেগুলো শর্ট করে পড়াইছিলাম না ল্যাকটোজের পরে, মনে আছে? কিছু কিছু চ্যাপ্টার খুব শর্ট পড়িয়েছিলাম, ইভেন স্লাইড নাম্বার দিয়ে দিয়েছিলাম, মনে নেই? না স্যার, ভুলে গেছি, একটু বলে আচ্ছা, দেন। ভুলে গেলে আমার কিছু করার নেই, এখন আমারও মনে নেই আমি কোনটা বলেছি তোমাদেরকে।
সামিয়া নোট করো নাই সেদিন? স্যার করছিলাম কিন্তু এখন তো স্যার খুঁজে পাচ্ছি না। তাহলে কিছু করার নাই আমার। সো এরকম না আউটলাইন যে আজকেই মানে ফার্স্ট এন্ড লাস্ট আউটলাইন দিলাম, এভরি ক্লাসে একটা আউটলাইন দেওয়া হয়। কোন কোন ক্লাসে বলি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানেই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা একটু ভালোভাবে পড়বা, মানেই ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো আজকে যেটা দিলাম সেটাই যে ফার্স্ট এন্ড লাস্ট সেরকম না। যেদিন থেকে ক্লাস নেওয়া শুরু করেছি তোমরা মনে করার চেষ্টা করো কখন কি বলেছি, কোনটাতে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলাম, কোনটাতে জোর দিয়েছিলাম, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? সো ওই ভাইটামিনস, তারপরে ফ্লেভার, তারপরে মিনারেলস, এনজাইমস, এখান থেকে যে কয়টা স্লাইড আমি পড়িয়েছিলাম ওই কয়টা স্লাইডে পড়বা। আজকে ওগুলার কথা বলিনি জন্য ওগুলো থাকবে না তা না, এনজাইম থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকবে, এবং যতটুকু পড়িয়েছিলাম ততটুকুই থেকে থাকবে, মনে করার চেষ্টা করো। স্যার আজকে তো পরীক্ষা ভালোই হলো, সামনের দিন যা কি হবে একটু ভয় লাগতেছে। স্যার শর্ট কোশ্চেন কি ও থাকবে? শর্ট নোট? ইয়েস, শর্ট নোট থাকবে। শর্ট নোট থাকবে যে মানে কম্বিনেশন অফ বোথ কেমিস্ট্রি এন্ড মাইক্রোবায়োলজি। স্যার কেমন টাইপের হতে পারে শর্ট নোট সম্পর্কে তো ধারণা নেই। শর্ট নোটের মতো হয়। স্যার এভাবে বললে কিছু বুঝতে পারবো না স্যার। শর্ট নোটের মতো। মেধা আছে? জি স্যার, আছি স্যার। কি কিছু বলতে চাও? তোমার এই বন্ধু রাশেদকে কিছু বলে দাও, শর্ট নোট কেমন হয়, এই আনসার কি আমি দেবো? স্যার আপনি তো আনসার দিয়েছেন স্যার, শর্ট শর্ট নোটের মতো হয়। ইটস এ স্টেট ফরওয়ার্ড আনসার আছে? না স্যার। গুড। আর কারো কোনো কথা? আজকে শোয়েব চুপ গেছে কেন? দ্য মোস্ট ডিপ্লোম্যাটিক ম্যান। আচ্ছা, 10:30 মোটামুটি বাজে, তোমাদেরকে একটু রিল্যাক্স দিতে চাই। সিনেমা দেখবো অনেকে ঘুমাবা, কালকে রাতে ঘুমাও নাই। তোমাদের অনেকের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, মনে হয় যে এলিমেন্টেশন ফিডিং পরীক্ষা মানে অগ্নি পরীক্ষা। আমি জানি না এত কেন হয়েছে তোমরা, মানে অনেকে মুষড়ে পড়ার অবস্থা ছিল, কারণ কি বেশি বেশি পড়ছো? মানে এই 3 দিনের বেশি কখনো, এর তো 2 দিন বন্ধ পাওয়ার কথা, সেখানে 4-5 দিন বন্ধ পাইছো, তাই না? স্যার আগে মূলত পড়া ছিল না তো হঠাৎ করে পড়া ওইভাবে আচ্ছা, যাই হোক, একটু তাড়াতাড়ি সেমিস্টার শেষ করতে চাই, একটু স্ট্রেস হবে। স্যার পরীক্ষা দিতে পারবো যদি সেমিস্টার করো, সেটা রাজি হয়ে আসো, তাহলে দেখবো যে আমারও চাপ হবে না, আমি সুন্দর করে পড়াবো, তোমরাও রিল্যাক্সে পরীক্ষা দিবা। সেটা হতে পারে না? নেক্সট সেমিস্টার থেকে সেটাই হোক। না স্যার, এটাই চলুক স্যার। স্যার এটাই চলছে স্যার, আমি শেষ করতে চাই। আচ্ছা, তাহলে একটু কষ্ট করতে হবে, তাহলে শুধু সাথে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? কারণ আমার এবার তোমরা পড়ছো কয় ক্রেডিট এবার এই সেমিস্টারে? 24 কেটি। 24 ক্রেডিট। আমি 24-এর বেশি আমার ঘাড়ে, সব সেমিস্টার মিলায়। তাহলে বুঝো আমার উপর কি চাপটা কি। আমার তো এই রেকর্ড নাই যে আমি ফাঁকিবাজি করে পড়াই অথবা কম ক্লাস নেই, কোর্স শেষ করার আমার রেকর্ড, তাই না? কিন্তু এবার আসলে মানে এটা বিয়ন্ড ক্যাপাসিটি, এটা মানুষের পক্ষে এটা সম্ভব না এতগুলো করা, হ্যান্ডেল করা, বাট আমরা বাধ্য, কিছু করার নেই। এট দ্য সেম টাইম আমাকে সেমিস্টার রান করতে হবে, রাইট টাইমে সেমিস্টার শেষ করতে হবে। তো এই জন্য দেখো কি একটা অবস্থা, হযবরল অবস্থা, যেটা আমারও অশান্তির কারণ, যে ভালোভাবে পড়াতে পারলাম না, পরীক্ষা নিতে হচ্ছে। কিন্তু কিছু করার নাই, তোমাদের এগিয়ে যেতে হবে। অলরেডি আমরা যে পরীক্ষা তোমরা দিচ্ছ এটা জুলাই ডিসেম্বর 2021, 2021 এর দিয়ে দিচ্ছ হচ্ছে অলমোস্ট জুন 2023, তার মানে নিয়ার অ্যাবাউট 2 years লস। হ্যাঁ, মেয়েরা কিছু বলবো নাকি? সেমিস্টার হোক।
না স্যার 6 মাসের দরকার নেই স্যার। কেন দরকার নেই? তোমাদের কি প্রবলেম? তারা আছে কোনো কিছুতে? স্যার 1 বছর লস দেন স্যার, আমরা 2 বছর লস দিতে চাই না স্যার, 2 বছর মেলা হয়ে যায় স্যার। 4 মাসই বেস্ট স্যার। আচ্ছা, তাহলে একটু কষ্ট হবে, সেটা মেনে নিতে হবে আর কি। So রাজি আছি best of স্যার, luck. মেনে নিতে রাজি আছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। ডেরি পরীক্ষা সহজ হবে, বাট এরকম না যে আজকে এটা ফলো করে যে যদি মনে করো যে পড়াশোনা করবো না, খালি প্রিভিয়াস কোশ্চেনটা সলভ করে যাই, তাহলে মরছো। কারণ এক ঠিক তো সব দিনই হবে না, সেটা তো বুঝোই। রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি নিয়েছি, ল্যাব পরীক্ষা নিয়েছি, 44টা কোশ্চেন দিয়েছি, রাইট? তার মধ্যে মিড টার্মে যে 10টা কোশ্চেন অথবা 20টা কোশ্চেন ছিল, সেখান থেকে 90% কোশ্চেন রিপিট করেছি, রাইট? এবং রিপিট করেছি, শুধু কোশ্চেন রিপিট করি নাই, রিপিট করার পরে আবার কোশ্চেনে একটু মডিফাই করেছি, রাইট? এন্ড ওরা যেটা মনে করছে যে একই ছবি একই কোশ্চেনের স্টার্টিং, ওরা একেবারে কুইক টাইম সেভ করার জন্য মিড টার্মে যা করেছে এখানে তাই আনসার দিয়েছে, কিন্তু দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, এবং সবাই ভুল করেছে। এটা এই ধরনের ভুল সবাই করেছে, যার কারণে মাত্র একজন আছে 60 থেকে 50 পেয়েছে, বাকি সবাই অ্যাভারেজ মার্কস, লাইক 40, 41, 42, বিলো 40। এর কারণ হচ্ছে এটা। সো এক ট্রিক সব দিনই মানে ট্রেন্ড আকারে নাও আসতে পারে, ঠিক আছে? দেয়ারফর জাস্ট এ ওয়ার্নিং, পড়াশোনা করো, করার পরে কোশ্চেন সলভ করো, আগে কোশ্চেন নিয়ে বসবে না। দিস মাই সাজেশন। আগে যা পড়ানো, অথবা আমি যেরকম ভাবে পড়তে বললাম, এটা আগে পড়াশোনা শেষ করো, এরপরে অত যদি 15 তারিখ পরীক্ষা হয়, 14 তারিখ সকালবেলা কোশ্চেন নিয়ে বসতে পারো, তাহলে স্ট্রেস কম হবে, প্রিপারেশন ভালো হবে। সো এই এতটুকুই লাস্ট সাজেশন, এর বাইরে আমার কিছু বলার নেই। এখন তোমরা বলতে পারো, অথবা আমরা মিটিং এখানে শেষ করব, করে আমি নিজে আজকে সিনেমা দেখবো, তোমাদেরকে ইনভাইট করলাম, আমি ইকুয়ালি স্ট্রেসড। না, আমি তো ওই পাঠান দেখার আছে 3 ঘন্টার, 3.5 ঘন্টা ব্যাপী। আমি তো শর্ট ইংলিশ মুভি চুজ করি, যেটা আছে 1 ঘন্টার কম সময়, কারণ এত ধৈর্য তো নাই আসলে। স্যার আমাদের একটা মুভি প্রিফার করেন স্যার। না, কোনো রিকমেন্ডেশন নাই। স্যার আমি সন্ধ্যা থেকে খুঁজতেছি যে কি ছবি দেখবো, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না, কয়েকজন ওই ট্রাই করছে। ইয়ের সাথে যোগ দাও, শোয়েবের সাথে পাঠান দেখো। ডিপ্রেসড হয়ে যাবা, দরকার নেই। তোমরা 3.5 ঘন্টা 2.5 ঘন্টা ব্যাপী আছে, বিউটিফুল মাইন্ড সিনেমা দেখো, ভালো লাগবে, সায়েন্টিস্ট নিয়ে সিনেমা করা। স্যার কোশ্চেন কয় পার্সেন্ট আসতে পারে, রিপিট কোশ্চেন? মেধা আনসার দিবে, মেধাকে রেফার করে দিলাম। স্যার আপনি যদি না বলেন তাহলে মেবি আজকের মতোই হবে। কেমনে সম্ভব? স্যার আমার নাও হতে পারে, আপনি যেভাবে বললেন আজকে। আমি তো বললাম, কয়েকবার বলেছি কিন্তু, যে আগে পড়ো, আজকে একটা নাও আসতে পারে। এবং কি বলি, আসলেও তো মানে ডিরেক্ট যে মানে মিররিং করবো সেটাও তো না। So, মানে এটা ইটস আপ টু ইউ, তোমরা যেভাবে প্রিপারেশন নিবা সেরকম হচ্ছে এক্সাম হবে। আমার সাজেশন হলো ওই ক্যালকুলেশনে না গিয়ে, আউটলাইন অনেকটা শর্ট, এই আউটলাইন ওয়াইজ তোমরা আগে পড়াশোনা শেষ করো, এরপরে কোশ্চেনে যাও, তখন দেখবে যে খুব রিল্যাক্স লাগবে, যে আরে আমি সবই পারি। সো এটা আসলেও কোনো সমস্যা নাই, এটার বাইরে আসলেও কোনো সমস্যা নেই। সো মানে দিস শুড বি দ্য ওয়ে টু গো থ্রু। না না না, অবশ্যই না, হ্যান্ড আউটের ভিতর থেকে
কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে আমি ওই রিপ্রোডাকশনের কথাই বলি। রিপ্রোডাকশনে 4th ইয়ারে আমি পড়িয়েছিলাম একভাবে যে একটা বুল হচ্ছে কত ডোজ সিমেন লাইফ টাইমে তৈরি করতে পারে। 1 ডোজ সিমেন ইকুইভ্যালেন্ট টু 1 কাপ। তো সবসময় ইয়ে হয় না, কনসেপশন রেট ধরো যে 70-80%। তার মানে কোনো বুল যদি 1000 ডোজ উৎপাদন করে তাহলে সেখান থেকে 800 বাচ্চা পাওয়া সম্ভব, রাইট? আর ফিমেলের ক্ষেত্রে নর্মালি লাইফ টাইম হচ্ছে রিপ্রোডাক্টিভ লাইফ টাইম 6 বছর 7 বছর, তার মানে 6-7টা কাপ পাবা। বাট থ্রু দ্য ইউজ অফ বায়োটেকনোলজিক্যাল টুল আমরা মোটামুটি ভাবে 50-60 এভাবে পেতে পারি আর কি। ইভেন 100 রিস্ক করতে পারি যদি সাকসেসফুল হই। তো তাদেরকে কোশ্চেন করেছিলাম, আচ্ছা এতগুলা এই যে বেবি এতগুলা কাপস আমরা পাচ্ছি, এটা দিয়ে কি রিভলিউশন করা সম্ভব কিনা? সবাই বলছে জি স্যার সম্ভব। তো সবাই এগ্রি করছে, আমি ওটাই কোশ্চেন করেছি যে ইউজ অফ বায়োটেকনোলজিক্যাল টুল ক্যান মেক অর ব্রিং কি বলি রিভলিউশন ইন দ্য কি বলি ক্যাটল রিপ্রোডাকশন, জাস্টিফাই। বুঝছো? আমি কিন্তু পড়িয়েছি এবং ওদেরকে কোশ্চেন করেছি, ওরা আনসারও করেছিল। তারপরে আমি কোশ্চেনটা করেছি, এখন ওরা কেউ আনসার করে না, এটা তারা বুঝতেছে না। সো বিষয়গুলো এরকম হতে পারে যে কন্টেন্টের ভিতর আই চ্যালেঞ্জ যে এভরিথিং উইল বি ফ্রম দ্য কন্টেন্ট, উইল বি ফ্রম দ্য আউটলাইন, বাট কোশ্চেনের প্যাটার্ন, কোশ্চেনের প্রেজেন্টেশন মে মেক ইউ কনফাউন্ডেড। তুমি কিছু মানে নাও বুঝতে পারো অথবা খুঁজেও নাও পেতে পারো। But I challenge and I ensure that everything will be from the content. ঠিক আছে? স্যার শেষ ম্যাচ দিলেন তো মনটা খারাপ করে। না তোমার সাথে কথা নাই। জি স্যার, মনটা খারাপ হয়ে গেল, এত কঠিন কোশ্চেন করছেন, ক্রিয়েটিভ কোশ্চেন এটা হতে পারে। এক্সাম্পল দিলাম ভাই, আমার তো স্টাইলই এরকম তোমরা জানো, তাই না? তো তোমাদের আমি জানি না তোমাদের রেজাল্ট প্রসেস করতেছে, সেখানে দেখলাম যে অনেকে চালাকি করার চেষ্টা করেছো, অনেকে 2বার সাবমিট করেছো, রাইট? অনলাইনের ইয়েগুলা তাদেরটা যেটা করেছি পানিশমেন্ট হিসেবে বলে দেই, পানিশমেন্ট হিসেবে যেটা সবচেয়ে কম মার্কস সেটা রেখেছি, বেশি মার্কস যেটা পেয়েছো সেটা ডিলিট করে দিয়েছি, রাইট? সো ইটস আপ টু ইউ। যারা বেশি চিটারি করার অথবা চালাকি করার চেষ্টা করেছে আমার সাথে তাদের এই পানিশমেন্ট। সো এরকম অনেক তোমরা ই করো যেটা আমাদের মন খারাপ করে দেয়, যার কারণে কিছু মার্কস হাতে রাখবো, রাইট? তোমরা খুব বেশি বার বেড়ে যেতে না পারো আর কি। এনিওয়ে, বেস্ট অফ লাক, ভয়ের কোনো কারণ নেই। অনেক সময় বেশি অ্যাকশনে নরম থেকে। সো পড়াশোনার বিকল্প নাই, আউটলাইন ধরে ধরে পড়ো, তারপরে কোশ্চেন ওপেন করে প্রিভিয়াস কোশ্চেন সলভ করো, তাহলেই দেখবা যে সবকিছু ইজি হয়ে যাবে এবং পরীক্ষা ভালো হবে। সো নো ফার্দার ডিসকাশন, কারণ রাজশাহীর মতো ছেলে যেখানে আসছে সেখানে আর কথা বলা উচিত না। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট এক্সাম। অ্যান্ড কি বলি, আজকের জন্য শেষ করি, ঠিক আছে? জি স্যার।